বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যথারীতি আজকেও ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির যেই লাইভ প্রোগ্রাম, সেই লাইভ প্রোগ্রামের আরো একটি এপিসোড আজকে আমরা কন্টিনিউ করব। তো জি, আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আরো একজন বিনিয়োগকারী এবং আমাদেরই অনেকেরই পরিচিত মুখ। সেই 2012 সাল থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে আন্তরিকতা এবং নিবেদিত মনোভাব দিয়ে লেগে আছেন আমাদের জনাব আজিজুর রহমান ফ্রম হাতিয়া, নোয়াখালী। জনাব আজিজুর রহমান আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দিয়ে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আপনার প্রতি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করে আমাকে সম্পৃক্ত করার জন্য। আসলে আমি দীর্ঘদিন আপনার এই ডেস্টিনি মুভমেন্ট প্রোগ্রামটা দেখে আসছি। যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই প্রোগ্রামে আমিও সম্পৃক্ত হয়ে আমার অভিজ্ঞতা এবং আমার পিছনের কিছু গ্লানি তুলে ধরি যাতে ডেস্টিনি ২০০০ লিমিটেড এবং আমরা যারা বিনিয়োগকারী আমাদের কোনো অ এই প্রোগ্রামের কারণে যদি আমরা উপকৃত হই, যার কারণে আমি আপনার এই লাইভে সম্পৃক্ত হলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, ধন্যবাদ আপনাকেও। তো বেসিক্যালি আজকে আমরা শুরুটা করব আপনার জয়েনিং হিস্ট্রিটা দিয়ে। যেমন ডেস্টিনিতে মূলত আমরা তিনটা পিরিয়ড করতে পারি। তিনটা পিরিয়ড বিবেচনার ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, যে প্রথম পিরিয়ড ছিল 2000 থেকে 2012 সাল, একটা পোর্শন। তারপরে শুরু হলো ক্রাইসিস, 12 থেকে 20 পর্যন্ত হলো আরেকটা পোর্শন। তারপরে শুরু হলো নতুন বোর্ডের পদচারণা। আর 2020 সাল থেকে এখন পর্যন্ত চলছে যে সময়কাল। তার মানে মূলত তিনটা সময়কাল। এই তিনটা সময়কালে আমরা আমাদের মূল্যায়নটা করব। যেমন 2000 থেকে 2012 এই প্রথম সময়কালে আমার এন্ট্রি ছিল 2008-এ, 2008 থেকে 2012। পরবর্তীতে 2012 থেকে 2020 এই দ্বিতীয় সেশনে পুরো সময়টুকুই আলহামদুলিল্লাহ আমি ছিলাম। এবং 2020 সালে নতুন পরিচালনা পরিষদ হওয়ার পর থেকে এখনো অদ্যাবধি আমরা আমাদের সবকিছুর পাশাপাশি এখনো প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে আছি। তো এই তিনটা পিরিয়ডে কিন্তু আপনিও ছিলেন, আপনিও হয়তো বা একটা সময় জয়েন করেছেন। তো তারপর 2012 থেকে 2020 এই ক্রাইসিসের সময় আপনি আমাদের সাথে ছিলেন। 2020 থেকে এখন পর্যন্ত আপনি আমাদের সাথে আছেন। তো আমরা 2000 থেকে 2012 ওই সময়কালের একটা সময়ে যে আপনি ডেস্টিনিতে জয়েন করেছেন, সেই জয়েনিং হিস্ট্রিটার ব্যাপারে আপনার কাছ থেকে একটি বক্তব্য আশা করছি। ধন্যবাদ। আ আবারও ধন্যবাদ জানাচ্ছি বুরহান ভাইকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ডেস্টিনির জয়েনিং এর ইতিহাসটা যদি আমি বলি, মূলত আমি ২০০৫ এ আমার এসএসসি কমপ্লিট করি। তো এসএসসি কমপ্লিট করার পরে আমার ২ জন আত্মীয়ের মাধ্যমে আমি ডেস্টিনি ২০০০ লিমিটেড এর ইনভাইটেড হই। আমি দাওয়াত পাই। দাওয়াত মূলত তারা আমার চট্টগ্রাম যেকোনো একটা পারপাসে নেয়। নেওয়ার পর আমাকে সেই উম সে আমাকে আগ্রাবাদ অফিসে ট্রেনিং করায় এবং আমাকে ওই ব্যাপারে অভিহিত করে ডেস্টিনি ২০০০ লিমিটেড ব্যাপারে। পরে আমি ওখানে স্টাডি করি। চট্টগ্রামে আমি ২ বছর আমি ইন্টার কমপ্লিট করি। কিন্তু আমি তখন জয়েন করি নাই। জাস্ট ফরমে সাইন আপ করছি, জয়েন করি নাই। পরে আমি আবার নোয়াখালীতে চলে আসি। ইন্টার কমপ্লিট করার পরে নোয়াখালীতে আসি আমি আ ৭-৮ আমি অনার্স করি নোয়াখালী কলেজ। তখনই কিন্তু আমার জয়েনিংটা শুরু। আমি টি প্যাকেজ নিয়ে জয়েন করি। ৳৫,০০০ টি প্যাকেজ নিয়ে ডেস্টিনি ২০০০ লিমিটেডে জয়েন করে তখন কিন্তু আমি কার্যকলাপে সম্পৃক্ত হই নাই। অনলি ডিস্ট্রিবিউটর হিসেবে আমি ছিলাম। আ যখন ডেস্টিনির ২০১০ এ এভেইলেবল বিশেষ করে শেয়ার প্যাকেজ শুরু হয়, তখন আমার নতুন করে পুরা দমে কাজ শুরু হয়। তখন আমি এভেইলেবল আমি কাজ শুরু করি এবং আমি অনেকগুলা ট্রেনিং করি। ডেস্টিনির যতগুলা ট্রেনিং আছে নোয়াখালী, আ বিশেষ করে ঢাকা কেন্দ্রিক সবগুলো ট্রেনিং এ অ্যাটেন্ড হই। এবং আমি ওতপ্রোতভাবে কাজে জড়িয়ে পড়ি। এবং কাজে জড়িয়ে পড়তে যাই আমার ফ্যামিলিগতভাবে আমি শেয়ার প্যাকেজে এভেইলেবল ইনভেস্ট করি। আমার আত্মীয়স্বজন রিলেটিভ এর মাধ্যমে এভেইলেবল ইনভেস্ট করি। যেখানে লক্ষ টাকার বিনিয়োগ আ কন্টিনিউ করতে থাকি।
যখনই আমরা অলরেডি আমাদের বিনিয়োগের মাত্রা বাড়তেছে, আমাদের কোম্পানির গ্রোথ হচ্ছে বা আমরা আহ, অনেকটা আহ, মানে এটা ডিপে চলে গেলাম, তখনই কিন্তু ওই ওই মুহূর্তে কিন্তু কাজটা শুরু হয়। কিন্তু কাশিসটা শুরু হলো কিন্তু আমরা কেউ থেমে থাকি নাই। আমরা কাশিস শুরু হওয়ার পরেই কিন্তু ডেস্টিনির সাথে সকল ডাকে সাড়া দিয়েছি। যেমন আমার স্পষ্ট মনে আছে, আমরা তখন রমনা পার্কে যে আমাদের ডিস্ট্রিবিউটর ফোরামের প্রোগ্রাম ছিল, ওইখানে আমি অ্যাটেন্ড করি এবং এটাতে অ্যাটেন্ড করতে যাই আমরা পরে এলাকায় ব্যাক করতে যাই কিছু লোকের আমরা আহ উপহাসের পাত্র হই। এরপরের গতিতে যতগুলা প্রোগ্রাম ছিল জেলাওয়ারি, থানাওয়ারি, এমনকি ঢাকা কেন্দ্রিক আমি সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করি। অ্যাটেন্ড করে আমরা আন্দোলনে শরিক হই, ডেস্টিনি মুক্তির আন্দোলনে। এভাবে সময় পার করছি। কিন্তু এর মধ্যে আমার কিছু বিনিয়োগকারী ছিল। এটা হচ্ছে এখন আমার কাশিস মুহূর্তের বিষয়গুলো আমি তুলে ধরছি যে এ, এখন কিছু বিনিয়োগকারী আছে যারা বিভিন্নভাবে আমাকে হুমকি দুমকি এবং এমনকি এলাকায় আমি দীর্ঘদিন যাই নাই। কিছু বিনিয়োগকারী ছিল, ফোন দিত যখন তখন কোম্পানির মাত্র ঘটনা শুরু, তখন আমি 12 সালের এলাকায়। পরবর্তী হ্যাঁ, 12 12 সালের সালের। পরবর্তী সময়। জি জি, আমি 12 সালের পরবর্তী বিষয়টা বললাম। তখন এই ক্রাইসিসে কিন্তু আমি এলাকায় অনেক সময় গ্যাপ রাখছি, যাই নাই বিভিন্ন অজুহাত দিয়ে। কিন্তু কিছু লোক ফোন দিয়ে আমাকে বিভিন্নভাবে থ্রেটমূলক আচরণ দিত। ওগুলো ওভারকাম করে এলাকায় ঢুকলাম, মোটামুটি স্বাভাবিক হলাম। কিন্তু ঘটনাচক্রের বিষয়ে আমি কিছু কিছু বিনিয়োগকারীর টাকা বাধ্য হয়েছি ফেরত দিতে। আমি এটা যদি এই কোথা থেকে? বিষয়টা আপনার হ্যাঁ, আমার আমার নিজের আমার থেকে? ব্যক্তিগত হ্যাঁ, ব্যক্তিগত ফান্ড থেকে। সেটা যদি আমি আপনাকে বলি, প্রথমত আমি ঢাকায় আমার ছোট আন্টির ১,০০,০০০ টাকা বিনিয়োগ করাই। তো উনার কাছে যেকোনো পারপাসে আমার ৬০,০০০ টাকা উনার কাছে আমার স্বরূপ থাকে। উনি ফাইনালি বলল যে, "তুমি আমার ডেস্টিনিতে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করাইছো। এখন আমি তোমার ৬০,০০০ টাকা দিব না। তুমি হয়তো আমার ১,০০,০০০ টাকা ফেরত দাও, নাহলে তোমার ৬০,০০০ টাকা আমি এখন দিব না।" ওইটা এখন পর্যন্ত স্টিল না উনার কাছে আমার এভাবে পড়ে রইল। আবার উনার মাধ্যমে আরেকজন ডিস্ট্রিবিউটর উনি শেয়ার প্যাকেজ নিছিল। সেম উনি তখন আমাকে বলল, "আজিজ দেখ, আমি তো যা আছি, এখন উনি অসহায় ফ্যামিলি।" ওই মহিলাটাও এক ধরনের অন্ধ ছিল। মানে অন্ধ বলতে চোখে কম দেখারই মতো হঠাৎ এগুলা। তো আমার বলল যে, "উনার টাকাটা দিয়ে দাও।" তো আমারে বুঝায় শুনায় আমার থেকে উনার ২০,০০০ টাকা শেয়ার প্যাকেজের টাকা অ্যা আমার থেকে ফেরত নেওয়া হইছে। আমিও স্বইচ্ছায় দিছি। যেহেতু আ পরিস্থিতির মোকাবেলায় আমাকে বাধ্য করছে দিতে। এই ২ টা গেল। পরক্ষণে আবার আমার এলাকার নোয়াখালী মাছ দিতে এক বিনিয়োগকারী, তাও শেয়ার প্যাকেজ ২০,০০০ টাকা। উনিও সেম আমাকে একটা সময় মাছ দিতে সিস্টেমলি কোন কন্ট্রোল নিয়ে কন্ট্রাক্ট ছিল। পরে আমি বলছি আমি মাছ দিতে আছি। আমাকে উনি এক ধরনের অ্যা অপহরণ বলা যায়। আমাকে এখান থেকে সিস্টেমে তুলে নিয়ে অন্য জায়গায় একটা ক্লাবে নিয়ে বন্দী করে আমাকে থেকে টাকা আদায় করছে। তখন আমি এ বাধ্য হয়ে আমি তা ফেরত দিতে বাধ্য হইছি। এই হলো ৩ টা বিষয়। আর বাকি বিষয়গুলো হচ্ছে এখনো এলাকায় কিছু ডিস্ট্রিবিউটর আছে যারা কন্টিনিউ আমাকে এই ব্যাপারে প্রেশার দিয়ে যাচ্ছে যে, "আজিজ ভাই, আমাদের ডেস্টিনি টাকাগুলা এসে।" আমরা যতটুকু পারি তাদেরকে মানসিকভাবে এবং সার্বিক মিলাই একটা সান্ত্বনা দিয়ে আসছি। আর কিছু বিনিয়োগকারী আছে যারা আ হয়তো আমাদের এলাকায় ব্যবসা-বাণিজ্য আছে, যৌথ ফ্যামিলির। আ তাদের কারো ২০,০০০ টাকা করে আমাদের দোকানে বকেয়া আছে। এখন ওরা ওই টাকাগুলা দিচ্ছে না। যদি টাকাগুলা চাওয়া হয়, বলে যে, "আমাদের ডেস্টিনিতে বিনিয়োগ করাইছো, ওই টাকা নিয়ে দাও।" আচ্ছা। এইভাবে কিন্তু ওখানে প্রায় আ ৩ জন কাস্টমার আমাদের এইভাবে টাকাগুলা দিচ্ছে না দোকানের বাকি টাকা। যে, "তুমি ডেস্টিনিতে বিনিয়োগ করাইছো, ওই টাকার খবর নাই, আমি এই টাকা কেন দিব?" মানে এভাবে আমি আপনাদের নিজেদের দোকান ওইখান থেকে ওনারা প্রোডাক্ট যা কিনেছে ওই বাকি টাকা দিচ্ছে না এখন? না, এখন পর্যন্ত দিচ্ছে না। ওরা পারপাস দেখাচ্ছে যে, "ডেস্টিনিতে বিনিয়োগ করছি, ওই টাকার খবর নাই। আমি এই টাকা দিব না। আমারও টাকা দেন, তাহলে আপনাদের এই টাকা দিব।" এভাবেই ঝামেলায় জড়াইতেছে বা ঝামেলায় আছি এবং ছিলাম এবং থাকতেছি। এখন এগুলো ওভারকাম করেও কিন্তু এখন পর্যন্ত দেশটির সাথে লেগে আছি। অন্য কোথাও আমরা মুভ করি নাই। বাট আমরা দেখছি আমাদের ইমিডিয়েটলি আপলাইন যারা আ আমাদের উপরস্থ যারা ইমিডিয়েটলি আপলাইন বলি, লিডার বলি বা পিএইচডি, এই পর্যন্ত দেখলাম যে তারা অন্য কোম্পানিতে বিভিন্নভাবে কাজে জড়িত হয়ে গেছে। এবং আমাদেরকে ইনভাইট করছে, বাট আমরা যাই নাই। কারণ আমরা তো যা হারার হারায় ফেলেছি। আমরা তো কিছু পাই নাই কোম্পানি থেকে। কিন্তু উনারা হারানোর চেয়ে পাইছে বেশি, তো যার কারণে উনাদের কোন কোম্পানির বিপরীতে আলাদা কোন ইয়ে নাই।
আচ্ছা, জনাব আজিজুর রহমান, আপনাদের আপলাইন ডায়মন্ড কে ছিলেন বলতে পারবেন কি? আমাদের আপনার ড্রাইভার হচ্ছে আমাদের আমি লাস্ট ফার্মেসিতে কাজ করছি, তো আমাদের আপনার হচ্ছে দেলোয়ার দেলোয়ার সাহেব। দেলোয়ার 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 হোসেন। সাহেব আপলাইন ড্রাইভার। আর আচ্ছা, আমাদের জাকির হোসেন। আপলাইন হ্যাঁ, আর আপলাইন পিএইচডি হচ্ছে নোয়াখালীর নেট ইনচার্জ ছিল। উনি হচ্ছে মাওলানা নিজামুদ্দিন সাহেব। রাইট, রাইট। জি জি। ভদ্রলোক মনে হয় এখন কক্সেস বাজারে মনে হয় থাকেন। কক্সবাজার মেবি জানি না, বাট উনিও বিভিন্ন কোম্পানিতে কাজ করে, দুদিন এখানে দুদিন এখানে। এই আমরা কিন্তু ওনার ওই সকল টাকা সাড়া দিই না। তো আমি আচ্ছা, যদি আপনাকে একটা কথা বলে রাখি, আসলে বিষয় হচ্ছে এই কোম্পানির ক্রাইসিস কাটার জন্য আমাদেরকে উপর থেকে যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা প্রতিটা নির্দেশ আমাদের সাধ্য মতো আমরা পালন করছি। আমি যদি আপনাকে প্রথম স্টেপ বলি, যে যখন ডেস্টিনির ক্রাইসিস শুরু হয় তখন ডিডিএফ নামে একটা সংগঠন তৈরি হয়। ডিডিএফ এ কিছু ফান্ড তৈরি করছে, ওখানে আমি বিনিয়োগ করছি, ওখানে বিনিয়োগ করছি। এরপরে আপনার আমাদেরকে এমডিআর কত কত টাকা এমডিআর এর আগে কত টাকা দিয়েছেন আপনি? এমডিআর এর আগে মেবি আমি 10 থেকে 15 হাজার টাকা ভেঙে ভেঙে দিয়েছি, যখন যেভাবে চাইছে ওভাবে ডিডিএফ এর এটার কি জন্য। মানে এটার কি মানি রিসিট পেয়েছেন? না, না, কোনো মানি রিসিট দেয় নাই, বলছে জাস্ট একটা লিস্ট নেওয়া হয়েছিল সিআইডি অনুপাতে। এই যারা এই ডিডিএফ এ ইনভেস্ট করবে এই মুহূর্তে, তাদের কোম্পানি সচল হলে সবাই এই টাকা ফেরত আসবে। এইভাবে একটা আমাদেরকে মোটিভেট করে নেওয়া হয়েছে, কেমন। আচ্ছা, আচ্ছা। পরে কারণ আমি যেটা জানি, যতটুকু জানছি যে এটা নাকি আশরাফুল আমিন সাহেব এই ডিডিএফ এ ইয়ে করে উনি অনেকগুলা টাকা, প্রায় 11 কোটি টাকা, আমরা যতটুকু শোনা কথা 11 কোটি টাকা মেরে উনি চলে গেছে, এতটুকু শুনছি যে ডিডিএফ থেকে। আচ্ছা, আচ্ছা। এখানে অবশ্য আমি একটা সম্পূরক তথ্য আপনাকে দেই। আমি জি। যতদূর জানি যে জনাব আশরাফুল আমিন এমডিআর এর কাজটা যত যখন করেছেন তখন কিন্তু প্রতিষ্ঠানটা একটা রানিং পর্যায়ে অনেকটা চলে আসছিল। কিন্তু আমি যতদূর জানি যে উনি যখন জিনিসটাকে একটা গোছায় নিয়ে একটা শেপে নিয়ে আসছিলেন, তখন ওনারই চাচা এই যে রফিকুল আমিন সাহেব, উনি কিন্তু আর্থিক অপবাদের একটা দোহাই দিয়ে এই যে চিফ কোঅর্ডিনেটর ছিলেন জনাব আশরাফুল আমিন, তখন তাকে উনি সরিয়ে দেন, এরকম কিন্তু একটা তথ্য কিন্তু আমি জানি। হ্যাঁ, এখানে হয়তোবা কিছু টাকা এদিক সেদিক হতেও পারে, কিন্তু প্রতিষ্ঠানটাকে কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসছিলেন আশরাফুল আমিন। যেমন এমডিআর এর প্রোডাক্ট কিন্তু আমিও কিনেছি, যে সামগ্রী ফুড প্রোডাক্ট যেগুলো আচ্ছা, ছিল এগুলো কিন্তু আমরা। এমডিআর এর যে বিষয়টা বলছি, আমি আপনাকে একটা জিনিস বলে রাখি। আমি আপনাকে ডিডিএফ এর রেফারেন্সটা দিছি। এমডিআর আসেন, যখন এমডিআর চালু হয় তখন আমি কিন্তু জি, আমার নোয়াখালী চৌমুহনীতে, তখন এই পিএইচডি যিনি আমি যার কথা বললাম যে নিজামুদ্দিন সাহেব, মাওলানা নিজামুদ্দিন সাহেব নেট ইনচার্জ, উনিও কিন্তু এমডিআর এর কোনো প্যাকেজ কাটে নাই। কিন্তু আমি সাধারণ একজন ডিস্ট্রিবিউটর, আমি কিন্তু এমডিআর এর প্রোডাক্ট কাটতে যাই, আমাকে বললো যে আপনি 500 পিবি যদি প্রোডাক্ট কাটেন, কোম্পানি জি। কোম্পানি আপনাকে কোম্পানির খরচে প্রোডাক্টটা আপনার জায়গায় পৌঁছবে। তা আমি ওটাতে মোটিভেট হয়ে আমি 500 আচ্ছা, আপ পয়েন্টের আমি প্রোডাক্ট কাটি। মেবি আমার তখনকার আমার 25,000 টাকা। এরকমই হবে, হ্যাঁ। 500, হ্যাঁ, মেবি 25,000 টাকার আপ আমি প্রোডাক্ট কাটি, যাতে কোম্পানি খরচে আমার মালটা পৌঁছে। যেটা হয়েছে আমার সাথে, আমি ওই স্লিপ এখনো রাখছি। এসে পরিমাণে আমার মালটা পাঠানো হয়েছে নোয়াখালীতে, বাট ডিউ রাখি। আমি ওখানে আবার 2,000 কত টাকা আমার খরচ দিয়ে মালগুলা আমি ওখান থেকে ইয়ে করা হচ্ছে। আমি মালগুলা ওখান থেকে নিছি। ওইটা এখন মানে পর্যন্ত আমি কুরিয়ারের খরচটাও আপনাকেই দিতে হয়েছে এ সময়? রাইট, রাইট। আমি আমি আপনাকে বলে রাখি, আমি ওই যে 500 পয়েন্টের প্রোডাক্ট কাটছি একটা কারণ উদ্দেশ্য, যাতে কোম্পানি খরচ আমি মালটা পাই। কিন্তু আমি আমাকে ডেলিভারি খরচটা আমাকে দেওয়া লাগছে, এবং ওই যে 500 পয়েন্টের তো কোনো কিছুই পাইলাম না। এমনকি ওই প্রোডাক্টটা আমার এই আপলাইন পিএইচডি নিয়ে আমাকে ওই প্রোডাক্টের টাকা এখন পর্যন্ত আমি পাই নাই। উনি আমার থেকে মেবি 4,500 টাকার প্রোডাক্ট নিয়েছিল। নিয়ে আজ পর্যন্ত ওই প্রোডাক্টের টাকা আমি এখন পর্যন্ত ওনার থেকে মেবি আমি 2,000 টাকা বেশি পাবো। আমার মনে হয় 1,000-1,500 টাকা এ যাবত দিছে। বাকি টাকা এখন পর্যন্ত আমি আমরা আপলাইন পিএইচডি থেকে পাবো প্রোডাক্টের টাকা এই এমডিআর। ওই যে সেমাই, ওই যে আরকু জি, জি। মসল্লা, মশলা। আরকু মসল্লা, জি আমার স্পষ্ট মনে আছে এগুলা। আর কিছু প্রোডাক্ট আমি এলাকায় নিয়ে গেছি। তো এই বুঝেন তো, এই প্রোডাক্ট গুলা নেওয়ার পরে যারা যারা নিছে এত টাকার প্রোডাক্ট, কেউ টাকা দিছে, কেউ কম বেশ, কেউ দেয় নাই, এইভাবে আমি খুব লুজার। কিন্তু আমি লুজার হলো, আমি এক জায়গায় স্যাটিসফাই ছিলাম যে এই এমডিআর এর কারণে, এই প্রোডাক্টের কারণে আমার কোম্পানির একটা প্রাণ বেঁচে থাকুক, যে হ্যাঁ এই যে ডেস্টিনি প্রোডাক্ট এটা। এবং
যে আমার এই বিনিয়োগে বা আমার এই প্রোডাক্ট কেনার মাধ্যমে কোম্পানির যদি কোনো অবস্থান তৈরি হয়, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু আমি ফাইনালি এখন পর্যন্ত ওই এমডিআর এর প্রোডাক্ট প্লাস যে আমি ফিজডিকে প্রোডাক্ট দিয়েছিলাম 4,500 টাকা, ওই টাকা আহ, ওই ফিবি, আমার কোনো কিছুর ভ্যালু আমি এখন পর্যন্ত পাইলাম না। তাও আমার কোনো এটাতে ইয়া নাই। এরপরে আসেন, আমি এই অপশনটা যাওয়ার পরে যেটা হচ্ছে যে নতুন করে ডেস্টিনিতে আরেকটা ইয়া চালু হলো, সংগঠন। মেবি আমি নামটা এই মুহূর্তে সোশ্যাল, ক্লিয়ার না। তখন হলো সোশ্যাল মিডিয়া ফোরাম শুরু হলো, সোশ্যাল মিডিয়া সোশ্যাল ফোরাম। মিডিয়া না, সোশ্যাল মিডিয়াতে না, ওটা হচ্ছে মেবি কি যে গো একটা নাম ডায়মন্ড, জানি। গো ডায়মন্ড নাকি? গো ডায়মন্ড চালু হয়েছে, গো ডায়মন্ডে আমি ইনভলভ হই নাই। কিন্তু আরেকটা আরেকটা সাইট চালু হয়েছিল, যেটা মাতা সেন্টারে দীর্ঘদিন অফিস করা হয়েছিল। ডিডাফ। আহ, না, নামগুলো, নাম নামগুলো আমি আপনাকে বলি। ছিল সোশ্যাল মিডিয়া ফোরাম, মানে এই জি এমডিআর এর প্রজেক্টটা ক্লোজ হওয়ার পরে তখন জি সোশ্যাল মিডিয়া ফোরামের যা কার্যক্রম শুরু হয়। সোশ্যাল মিডিয়া জি ফোরাম, তারপরে হয় গো ডায়মন্ড, আরেকটা অর্গানাইজেশন গো ডায়মন্ড। গো জি ডায়মন্ডের পর ওইটা ভেঙে হয় আবার ডিডাফ নামে আরেকটা অর্গানাইজেশন। ডিডাফ জি। থেকে হয় আবার বিল ডেস্টিনি। এর ভিতরে সোশ্যাল মিডিয়া ভেঙে হয় আবার ক্লিন, গ্রিন, ব্লু, মানে বহুত কিচ্ছা কাহিনী। এই হলো 6টা সংগঠন। আর আরেকটা সংগঠন ছিল আপনার, আহ, 6টা সংগঠন তো মানে পরে হলো এই 6টা সংগঠন কিভাবে হলো, যেমন সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, গো ডায়মন্ড, বিল ডেস্টিনি, ডিডাফ, আর হলো আপনার সেঞ্চুরি মার্কেট, সেঞ্চুরি ফোরাম বা এরকম নামে একটা, এই বেসিক্যালি 6টা না, সংগঠন ছিল। গোডায়মন্ডেরই একটা প্রতিষ্ঠান, মানে মূল বেসিকলি ছিল গোডায়মন্ড। গোডায়মন্ডেরই একটা প্রতিষ্ঠান। আচ্ছা, মেট্রো মার্কেটিং, মেট্রো মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন মেবি আপনার কোম্পানি। মেট্রো মার্কেটিং ডিস্ট্রিবিউশন বলতে ওটার অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, যেটা রবিল সাহেবের সাথে আমরা সরাসরি দেখা করছিলাম বারডেমে। দেখা করার পরে উনি আমাদেরকে উদ্বুদ্ধ করলো যে আমরা এতগুলো প্রতিষ্ঠান খুলতেছি, তো আপনারা বিনিয়োগ করলে এখানে এই এই। তো আমি ওইখানে আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল সিকিউ, সিকিউর আচ্ছা, ডিস্ট্রিবিউশন এন্ড মার্কেটিং লিমিটেড। ওটার ইয়া ছিল গোডায়মন্ড থেকে, বাট এটার মাঝখানে আরেকটা প্রতিষ্ঠানের নাম ইয়ে হয়েছে, আমি এই মুহূর্তে ক্লিয়ার না। তো ওখানে আমাকে বলা হওয়ার পর আমি ওখানে 50,000 টাকা বিনিয়োগ করি। এই মুহূর্তে আসে, এই কাছে আসে 50,000 টাকা আমি এটা বিনিয়োগ। কত কত সালের ঘটনা হবে, 14 বা 15 সাল নাকি? হ্যাঁ হ্যাঁ, মেবি এরকমই এরকমই এই টাইমটাতে 50,000 টাকা আমি বিনিয়োগ করি। যে এই বিনিয়োগটা আমার একটা মাত্র উদ্দেশ্য, যে আমার এই বিনিয়োগে যদি ডেস্টিনির কোনো সেন্স আসে, কোনো পরিবর্তন আসে, যা কোম্পানি ঘুরে দাঁড়াক। আমরা এই রুট লেভেল থেকে আমি ব্যক্তিগতভাবে এই বিনিয়োগটা করি, কিন্তু আমাদের আলাদা কোনো ইনকাম নাই, আমরা নিজস্ব কোনো ইনকামে নাই, নির্দিষ্ট কোনো আমাদের চাকরি নাই। আমরা হয়তো ফ্যামিলিগত ভাবে মোটামুটি ইস্টাবলিশ, এতটুকু বলতে পারি, স্বাভাবিক 10 জনের তুলনায়। ওই ওই জায়গা থেকে আমরা বিনিয়োগটা করি। আর ডেস্টিনি থেকে আহামরি আমরা এমন কোনো ইনকাম করি নাই যে আমরা ওই ইনকামটা এখানে বিনিয়োগ করবো, কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত। শুধু ডেস্টিনিকে ভালোবেসে বলে, ডেস্টিনিকে ভালো জেনে বলে, ডেস্টিনিতে সম্পৃক্ত আছি বলে আমাদের এই বিনিয়োগ। আপনাকে যদি ও, বলেন। এই যে 50,000 টাকা আপনি বিনিয়োগ করেছিলেন, ওইটার কি মানি রিসিপ্ট পেয়েছিলেন? মানি রিসিপ্টটা আমাদের আপলাইন, তখন এই ঘো ডায়মন্ড এবং ওই যে কোম্পানির মাধ্যমে শুরু হলো। আহ, আমাদের পিএইচডি উনি সার্কিলের, বর্তমানে ঢাকাতে উনি আছে, ওনার নাম হলো আপনার আমিনুল হক। এই পিএইচডি আমিনুল হক সাহেবের কাছে টাকাটা জমা, ওনার কাছে মানি রিসিপ্টটা আছে, উনি বলছে আমার কাছে আছে। তবে উনি আমাকে সাথ দিল যে আপনার মানি রিসিপ্টটা নিয়ে যান, আমি বলছি আপনার কাছে থাকুক, সমস্যা না, আমি নিব না সময় করে। এই আচ্ছা আচ্ছা, আমিনুল হক বলতে ওই যে মাল্টিপারপাসের বর্তমান কমিটিতে যে একজন আছেন আমিনুল হক, উনি? জি 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 জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আসেন। আপনার কাছে, হ্যাঁ, জি, বলেন। আমি এখানে আসলে তাহলে এতক্ষণ পর্যন্ত আসলে আমরা যেটা দেখলাম, যে আপনি যে বিনিয়োগগুলো করেছেন 16 বা 15 পর্যন্ত, অ্যাকচুয়ালি এটার কোনো ফিডব্যাক তো আপনি পাননি দেখা যায়। না, এখন পর্যন্ত পাইনি। ওয়েল, আমি এক্ষেত্রে আপনাকে সম্পূরক কয়েকটা তথ্য দেই। যেমন 2020 সালের আগ পর্যন্ত আরো বেশ কিছু টাকা সংগ্রহের কাজ হয়েছে। এই জায়গায় আপনি টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন কিনা সেটা অবশ্য আমরা জানি না। যেমন ধরেন, এই যে ডিটুকে অ্যাসোসিয়েটস এর পরবর্তীতে এটা নিয়ে যখন একটা জটিলতা শুরু হয়,
মালিক পক্ষ যখন একত্রিত হয় ডেস্টিনি 2000 লিমিটেডের, এবং ওনাদের এই কার্যক্রমটাকে মানে ষড়যন্ত্রমূলক হিসেবে আখ্যায়িত করার পর যখন এটা অনেকটা কলাপসের দিকে যায়, তখন এটাকে ডাইভার্ট করে কিন্তু আরো একটা প্রতিষ্ঠান করা হয়, নাম হলো সুপেরিয়র মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন, যেখানে আপনার উদ্ভট, অযৌক্তিক এবং টোটালি মানে ফ্রড একটা প্রজেক্টের কথা বলা হয়, যে 100 টাকায় 1800 টাকা বছরের লাভের কথা বলে। এটাতে কি আপনি আবার টাকা পয়সা দিয়ে কোনো বিপদে পড়েছেন কিনা? না না, আমাকে বলা হয়েছে বাট আমি বিনিয়োগ করে নাই। হ্যাঁ, আপনার ওই মাঝখানের একটা কথা আমি যেটা ভুলে গেছে বলছিলাম, যে গো ডায়মন্ডের ডিডুকে অ্যাসোসিয়েট, ডিডুকে অ্যাসোসিয়েটের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, যেমন ওই যে মেট্রো, এই যে আমাদের হচ্ছে সিকিউর, এই যে বিভিন্ন জি। প্রতিষ্ঠানের নাম দিয়া, ওইখানে আমার বিনিয়োগটা মূলত ওই যে ডিডুকে অ্যাসোসিয়েট, গো ডায়মন্ড, আচ্ছা আচ্ছা। গো ডায়মন্ড ডিটু গ্যাস। ওখানে ডিডুকে অ্যাসোসিয়েট। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ডিটুকে অ্যাসোসিয়েটস, আমি যতদূর জানি এই ডিটুকে অ্যাসোসিয়েটস বলেন বা পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে বাজার করেন ডট কম বলেন বা সুপেরিয়র মার্কেটিং বলেন, এই কোনো কোম্পানির ফাংশন বা অ্যাক্টিভিটিস কিন্তু এখন নাই আমি যতদূর জানি। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন, বা আপনাদের কার্যক্রম কি চলছে এই ব্যাপারে? না না, এই ব্যাপারে আমি জানি না, তবে এই ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করা হয়েছিল যে আপনি যে বলছেন সুপারিয়র, এগুলাতে কিছু বিনিয়োগ করার জন্য, এটাতে সরাসরি রফিকুল আমিন সাহেব সম্পৃক্ত, এইভাবে আপনারা ভবিষ্যতে বিভিন্ন ইয়া দেখাইলো, বাট আমি আর সম্পৃক্ত হইনি, আমি আর কোনো বিনিয়োগ করিনি। ওয়েল, দেন আরেকটা ইস্যু আছে, দৈনিক ডেস্টিনির ইস্যু। এটা সম্পর্কে আমি একটা ধারণা আপনাকে দিই। যেমন ধরেন, দৈনিক ডেস্টিনিতে আমরা যে ইনভেস্টমেন্টটা করেছিলাম, এটা কিন্তু নিরাপত্তা জামানত মানে ফেরতযোগ্য। তো সেই হিসেবে আপনি কিন্তু 50টা জামানতই কমপ্লিট করেছেন, আপনার সমস্ত ডাটাই আমাদের কাছে আছে। এবং আহ, নোয়াখালীতে আমরা যখন কার্যক্রম করতাম, তখন ওই যে ইভালুয়েশনের ভিত্তিতে আপনি কিন্তু জেলার দায়িত্ব কিন্তু আসছিলেন। তার জি। মানে এখন বর্তমান সিচুয়েশনে আমরা এই এই কাজও সামনে হাত দেব আর একটু পরে। আগে আমাদের 2000 লিমিটেডের কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো আর একটু গুছিয়ে নিক দেন। তো পত্রিকার কাজের ক্ষেত্রে আমি আরেকটা তথ্য আপনার সাথে শেয়ার করি। যেহেতু এটা নিরাপত্তা জামানত এবং ফেরতযোগ্য, তাহলে আমি যতদূর জানি এই প্রতিষ্ঠানটা, দৈনিক ডেস্টিনি নামের এই প্রতিষ্ঠানটা এই গ্রুপের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হলেও এটার মালিকানা হচ্ছে ব্যক্তিগতভাবে রফিকুল আমিনের। এটা 2000 লিমিটেডের মালিকানাধীন না, যেটা আমাদের মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো এটা রফিকুল আমিনের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হলে এতটা আবেগ নিয়ে হয়তো বা আমরা কাজ করতাম না। আমরা তো জানি এটা প্রতিষ্ঠানের, ডেস্টিনি গ্রুপের যেহেতু নাম দৈনিক ডেস্টিনি, দ্যাটস অল। তো এখন এই কারণে এই প্রতিষ্ঠানের দায়, দৈনিক ডেস্টিনির দায় কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদ নিবে না, এটাই স্বাভাবিক, যেহেতু এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই, ব্যক্তিগত মালিকানাধীন। সেই ক্ষেত্রে আমরা সামনে অবশ্য কিছু কার্যক্রম হাতে দিব। তো এটা নিরাপদ, জামানত এবং ফেরতযোগ্য। তাহলে হয় এই সকলের জামানত আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে আমরা যারা বিনিয়োগ করেছি, অথবা আমরা যে যে দায়িত্বে ছিলাম আমাদেরকে সেই দায়িত্বে বহাল রাখতে হবে। অপশন তো দুইটা, হয় আমাদের বিনিয়োগের যে জামানতের টাকা সেটা সবার টাকা ফেরত দিয়ে, এগুলো আমাকে তো সব হিসাব। আপনার মনে হয় এটার সমস্যা করছে, কথা আসতেছে না।
জি, জনাব আজিজুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ পর্যন্ত হ্যাং ছিল। আচ্ছা, একটু নেটওয়ার্কের জটিলতা ছিল। তো যে আলোচনায় আমরা ছিলাম, তাহলে আমাদের ইস্যুটা হলো দৈনিক ডেস্টিনির ব্যাপারে, যে যেহেতু এটা ফেরতযোগ্য জামানত, হয় আমাদের সকলের জামানত ফেরত দিয়ে দিতে হবে, অথবা যে যেই পদে আছেন সেই পদেই বহাল থাকতে হবে। এর বাইরে আমরা মালিক পক্ষের কাছেও একটা আবেদন করব আরো পরে কাজগুলো। আমি জাস্ট আপনাকে, যেহেতু আপনি ওতপ্রোতভাবে এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, বিধায় আপনাকে বিষয়গুলো বলা। আর আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা বিনিয়োগকারী হিসেবে যারা এখানে পত্রিকায় নিয়োগ নিয়েছেন এবং জামানত দিয়েছেন, তারাও এই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা জানবেন। তো পরবর্তীতে আমরা এটা মালিক পক্ষের সাথেও একটা সমন্বয় করার চিন্তা ভাবনা আছে। যেহেতু এটার নাম দৈনিক ডেস্টিনি, তাহলে এটা ডেস্টিনি গ্রুপের মালিকানাধীন কেন হবে না? এটা হলো আমাদের প্রশ্ন আর কি। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে পদক্ষেপ হয়তো বা নেব। তো এই পর্যন্ত আমরা যেটা দেখলাম, যে আসলে টোটাল ইনভেস্টমেন্টের সামারাইজ যদি আমরা করি, এখনো পর্যন্ত আসলে এটার কোনো ফিডব্যাক আমরা কেউই এখনো পাইনি। তো এই জায়গায় সম্পর্কে একটা তথ্য আপনাকে দিই, যে একটা আনন্দের বিষয় হলো যে দীর্ঘদিন পরে হলেও 2020 সালের পরে মালিক পক্ষের অবস্থান থেকে একটা নতুন পরিচালনা পর্ষদ হওয়ার পর অনেক নানা চড়াই উতরাইয়ের মাধ্যমে এখন কিন্তু আদালত স্বীকৃত রাষ্ট্রীয়ভাবে কিছু ব্যক্তিদের সমন্বয়ে একটা বোর্ড গঠিত হয়েছে। এই বোর্ড সম্পর্কে আপনার কি বেসিক্যালি কোনো ধারণা কি আছে মোটামুটি? হ্যাঁ, আমি এতটুকুই জানি যে কোর্টের মাধ্যমে আপনার একটা কমিটি করে দেওয়া হয়েছে। যে কমিটিটা ডেস্টিনির বর্তমান সিচুয়েশন মেকআপ করবে এবং তারা ডেস্টিনি এর বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখবে এবং ডেস্টিনির অগ্রগতির জন্য তারা কাজ করবে। এটা শুনে আসছে এবং তারা যে বিভিন্ন প্রোগ্রাম গুলা করছে, বোর্ড মিটিং গুলা করতেছে, স্টেপ গুলা নিতেছে, এগুলো আমি আপডেট পাচ্ছি, যেহেতু সম্পৃক্ত আছে। এতটুকু আপডেট পাচ্ছি। আর আমি যদি আপনাকে বলে রাখি, আপনি যে কথাটা আমাকে এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করছেন, আমার লাস্ট পয়েন্টটা এটাই ছিল। তো দেখেন, এত কিছুর পরও, এত বিনিয়োগের পরও, এত সমস্যার পরও এখন পর্যন্ত সম্পৃক্ত থেকে, এমনকি আমি তখন ঢাকায় ছিলাম স্টিল নাও 2014 থেকে 18, আমি কিন্তু এই দৈনিক ডেস্টিনি জি, পত্রিকার সাথে সম্পৃক্ত। আমি ঢাকা এসেই আমি সম্পৃক্ত হয়েছি। তো ঢাকায় ভাষানটেক প্রতিনিধি হিসেবে আপনি নিয়োগ নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি এই দৈনিক ডেস্টিনির সাথে সম্পৃক্ত হয়েছি একটি কারণে, যে আমি সম্পৃক্ত হয়ে যদি আমার কারণে এই প্রতিষ্ঠান কোনো উপকারে আসে বা কোনো প্রতিষ্ঠানে কোনো লাভ হয়, সেটা হচ্ছে যেমন আমি তখন কিন্তু সেই বাসানটেক থেকে আসি, ক্যান্টনমেন্ট থেকে আমি আসি, এই আলিস সেন্টারে আমি পত্রিকা অফিসে ট্রেনিং করতাম। প্রতি সপ্তাহে জি, একদিন মেবি এরকমই ছিল। তো তখন আমি ট্রেনিং করা অবস্থায় যখন এভাবে বলা হলো যে আপনারা যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত আছেন, ডেস্টিনির পত্রিকা যেহেতু এখন বের হচ্ছে না অ্যাভেলেবেল, পত্রিকার কল্যাণার্থে, পত্রিকার সচল রাখার জন্য, যা আপনাদের উপর ফেরতযোগ্য একটা ডিমান্ড নির্ধারণ করা হয়েছে, যেটা মেবি 25,000, 25,000। 25,000 টাকা, যে আপনারা ভেঙে ভেঙে ভেবে ভেবে দিলে আপনারা এটা সময় সাপেক্ষে আপনারা এই টাকাটা ফেরত পাবেন, বর্তমান পত্রিকাকে সচল রাখার জন্য। কিন্তু আমরা এক বাক্যে এটা স্বীকার করে নিয়ে এই টাকাগুলো আমরা কন্টিনিউ পেমেন্ট করে গেছি। মেবি আপনার লাস্ট স্টেপ গুলা টাকাগুলো আপনার মাধ্যমেই আমার দেওয়া হয়েছে। প্রথম স্টেপ গুলা আপনার ডকুমেন্টারি পাইছেন, যে আমি যতটুকু জমা দিয়েছি ততটুকু ডকুমেন্টারি আপনার কাছে ছিল। লাস্ট স্টেপে আসি আপনি বাকি টাকাগুলা আপনার মাধ্যমে আমি কিন্তু এই দৈনিক ডেস্টিনির জন্য পেমেন্ট করেছিলাম। তো আসলে আদৌ আমার প্রশ্ন হচ্ছে যে এখন সেই দৈনিক ডেস্টিনি আমরা কি, অর্থাৎ বিনিয়োগ করলাম আমরা ডেস্টিনি পত্রিকা সচল রাখার জন্য, আমরা অ্যাক্টিভেটলি কাজ করলাম, কিন্তু এখন আমাদের সেই পত্রিকা কই আর আমরা কই, আর আমাদের বিনিয়োগটা কই? এটা আমার প্রশ্ন আপনার মাধ্যমে এই বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেডের পরিচালনা পর্ষদের কাছে, যে আদৌ আমরা কি অপরাধ করলাম, যে যে অপরাধের কারণে আমরা শুধু বিনিয়োগ করে গেলাম, শ্রম দিয়ে গেলাম, কষ্ট করে গেলাম, বিনিময়ে আমরা কি পেলাম? আদৌ কি আমরা পাবো কিছু? আচ্ছা, ধন্যবাদ। আপনার এই প্রশ্ন আশা করি আমাদের মালিক পক্ষের কাছে পৌঁছে যাবে। আমি পূর্বেই যেটা বলেছি আপনাকে, যে আমাদের মালিক পক্ষ দৈনিক ডেস্টিনির দায়টা নেবেন না, এই জন্য যে এটা কাগজে কলমে ডেস্টিনি গ্রুপের কোনো অর্গানাইজ মানে অর্গানাইজেশন না। এটা ব্যক্তি মালিকানাধীন। এটা ব্যক্তি মালিকানাধীন হোক আর যেটাই হোক, আমরা যে এটা ইনভেস্টমেন্ট করেছি সেটা চুক্তির বিপরীতে, যে চুক্তিতে আমরা ইনভেস্ট করেছি সেই চুক্তি অনুযায়ী কাজ হবে, টেনশনের কিছু নাই।
আমরা সেই অনুপাতেই আমাদের কার্যক্রম গোছাচ্ছি। আমরা পরবর্তী ধাপে আমাদের 2000 লিমিটেডের কার্যক্রমটাকে আর একটু গতিশীল করার পর দেন আমরা পত্রিকার বিষয়টা নিয়ে ইনশাল্লাহ ভাববো। আর আমি আপনাকে অ্যাজ ওয়েল এস যেটা বলেছি যে আমাদের বিনিয়োগের টাকা ফেরতযোগ্য জামানত, হয় সবার টাকা ফেরত দিয়ে দিতে হবে, আর নয়তো যে যেই পদে বহাল ছিল, যে যেই পদের দায়িত্বে ছিলেন, উনি সেই পদে থেকেই তার কাজ করতে হবে। অপশন দুইটা, এর বাইরে কোনো অপশন নাই। তো জি। অতএব আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না। দৈনিক ডেস্টিনির ব্যাপারে অন্তত আপনি ইনশাল্লাহ চিন্তিত হবেন না। আর মানি রিসিটের ব্যাপারে, আগের টাকাগুলোর ব্যাপারে আমি আপনাকে অনুরোধ করব যে যেই 50,000 টাকা আপনি টিটুকে অ্যাসোসিয়েটস দিয়েছিলেন, যার মাধ্যমে হোক, আমিনুল হক সাহেবের কথা বললেন, আমি বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার মনে হয় মানি রিসিট গুলো সংগ্রহ করে ফেলা উচিত। কেন বলছি, ধরেন অফিসিয়ালি অ্যাডমিনিস্ট্রেশনাল যে কোনো অ্যাক্টিভিটিসে মৌখিক কোনো এভিডেন্স কিন্তু গ্রহণযোগ্য না। এটা আপনার যে কোনো লিগ্যাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, আপনি আইনের ক্ষেত্রে আপনি তো এলএলবিও তো কমপ্লিট করেছেন মেবি, আপনি আইনের মানুষ, আপনি জি। এটা আরো ভালো বুঝবেন। সাংবাদিকতাও করেন, আপনি ভালো বুঝবেন। মানে লিগ্যালাইজ ডকুমেন্টস না থাকলে আপনি কিন্তু কাগজে কলমে কোনো বিষয় অফিসিয়ালি আপনি এটাকে গ্রহণযোগ্য বলতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি যে ডিটুকে অ্যাসোসিয়েটস এ 50,000 টাকা যেটা বিনিয়োগ করেছিলেন, ওই মানি রিসিপ্টটা আপনি মনে হয় সংগ্রহ করে ফেলা উত্তম হবে। আর এর বাইরে এমডিআর এর ক্ষেত্রে যেটা, সেটা তো ধরেন প্রোডাক্ট নিয়েছিলেন, এটা ধরেন ফিসাবিলিল্লাহ ধরেন ধরেই নেন। আর এই যে মানুষের যে টাকাগুলো ফেরত দিয়েছেন, তাদের এই টাকাগুলোর বিপরীতেও আমি মনে করি আপনার তাদের কাছ থেকে সত্য, মানে সত্যটা যে তারা আপনাকে ছেড়ে দিয়েছে এই বিনিয়োগের ব্যাপারে, যে তাদের আর কোনো আগ্রহ বা অভিযোগ নাই, বা তারা পুরো সত্য ছেড়ে আপনাকে টাকাটা এই তারা আপনার কাছ থেকে টাকাটা নিয়ে মালিকানা ছেড়ে দিয়েছে যে ট্রি প্ল্যান্টেশনের মাল্টিপারপাসের, এই জাতীয় ডকুমেন্টস গুলো আপনি সংগ্রহ করে নিন। তাইলে মনে হয় নতুন পরিচালনা পর্ষদের কার্যক্রম আরো গতিশীল যখন হবে, তখন তাদের কাছে আবেদন করলে, এই লিখিত আবেদন করলে হয়তোবা তখন ওই টাকাগুলো আপনার নামে ট্রান্সফার হবে। কিন্তু দালিলিক ডকুমেন্টস না থাকলে তো নতুন বোর্ড এটা করতে পারবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি বলতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আসলে আপনি গুরুত্বপূর্ণ এই তথ্যটা দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আপনি যেটা বলছেন, আমি একজন এলএলবি কমপ্লিট করা এবং আমি পেশায় সাংবাদিকতা, আমি বর্তমানে সাপ্তাহিক অগ্রযাত্রার নোয়াখালী জেলা প্রতিনিধি প্লাস নোয়াখালী জেলা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। তো আসলে বর্তমান সিচুয়েশনে তো আসলে দালিলিক ডকুমেন্টস ছাড়া মৌখিক ডকুমেন্টস বা প্রমাণে কোনো কিছু গ্রহণযোগ্য না। তো সেক্ষেত্রে আপনি যে তথ্যটা দিয়ে আমাকে সহায়তা করেছেন যে যাদেরকে আমি টাকা ফেরত দিয়েছি বা যারা আমার থেকে ফেরত নিয়েছে, যদি দুটো সিচুয়েশনের কারণে আমি তাদের থেকে কোনো ডকুমেন্টস নিতে পারিনি, তবে আমি ভবিষ্যতে এই বিষয়টা আহ অফিসিয়ালি যাতে আমি আহ দালিলিক ডকুমেন্টস শো করতে পারি, আহ সেই হিসাবে আমি তাদের থেকে অবশ্যই লিখিত কোনো ডকুমেন্টস সংগ্রহ করব। আহ আর আপনি যেটা বলছিলেন যে 50,000 টাকা বিনিয়োগের যেই মানি রিসিপ্ট, আমি ইমিডিয়েটলি কিন্তু আমি লক স্যারকে নক করেছি যে আমার মানি রিসিপ্টটার বিষয়ে। তো উনি আসলে আমাকে এক ধরনের জবাবটা ভেবে দিয়েছিল যে বর্তমানে ওই অফিসটা সচল না থাকার কারণে আসলে কোথায় কি কাগজপত্র আছে উনি এই ব্যাপারে এতটা না, ক্লিয়ার না, যার কারণে মনে হয় এই মুহূর্তে আমি মানি সিট ওনার থেকে পাচ্ছি না। তারপরে আমি ব্যক্তিগতভাবে ওনাকে আবারও মানি সিটের ব্যাপারে আলোচনা করবো, উনি কি বলে আমি অবশ্যই এটা জানাবো আপনাদের। জি, জি, ধন্যবাদ। আসলে দেখেন, আমরা প্রতিষ্ঠানকে কি পরিমাণ ভালোবেসেছি দেখেন, কোনো কাগজ কলম দালিলিক দস্তাবেজ কোনো কিছু ছাড়া, মানে দেদারসে আমরা টাকা দিয়ে গেছি। কোনো মা বাপ নাই, টাকার কোনো মা বাপ নাই। এই রকম আন্তরিকতা এবং এইরকম নিবেদিত মনোভাবওয়ালা প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে যদি এতদিন সময় লাগে, তাহলে এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। ওয়েল, আমাদের একটা আনন্দের বিষয় হলো যে আমাদের এতদিন অ্যাকচুয়ালি কোনো অভিভাবক না থাকায় একটা অভিভাবকহীন অবস্থায় আমরা ছিলাম। কিন্তু বর্তমানে আমাদের যে পরিচালনা পর্ষদ 2020 সালে তলবিসাবা হওয়ার পরে যে পরিচালনা পর্ষদ ছিল, সেটারই সর্বশেষ আপডেট ভার্সন হচ্ছে কোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড। আমি ওনাদের ব্যাপারে আপনাকে একটু ধারণা দেই, হয়তো বা আপনার ধারণা আছে, আবার একটু ধারণা দেই। যেমন প্রশান্ত ভূষণ বড়ুয়া, যে ব্যারিস্টার, উনি একজন সিনিয়র ব্যারিস্টার। তারপরে জনাব ইকবাল জামান, উনি বিসিসিআই এর একজন সদস্য বটে, সিনিয়র পারসন। জনাব আরো একজন ব্যক্তি হচ্ছেন জনাব আহমেদ মুশফেক আনাম, উনিও একজন ব্যারিস্টার। এই তিনজন ব্যক্তি বর্তমানে রাষ্ট্রীয়ভাবে রিক্রুটেড যে 6 জন ছিলেন, তাদের মধ্যে থেকে 3 জন এখন আমাদের সাথে আছেন। আর আমাদের কোম্পানির শেয়ার হোল্ডারের মধ্যে যারা আছেন, জনাব জাকির হোসেন কিসলু,
জনাব বিপ্লব বিকাশশীল, জনাব শামনুন এহসান শামীম, জনাব কামরুল হাসান, জনাব শাহজাদা আল মাহমুদ, জনাব হোসেন আজাদ, জনাব সৈয়দ মোহাম্মদ ইকবাল, জনাব মাইনুদ্দিন আহমেদ, জনাব সাইফুল আলম রতন, জনাবা ইসমত আরা, জনাব ইব্রাহিম খলিল, জনাবা হোসনে আরা ইসলাম এবং জনাব সিরাজুম মনির। এই যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং কোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড, এই বোর্ডের কার্যক্রম এবং সামগ্রিক বিষয়গুলো আজকে আপনি নিজেও তো আলিসে এসেছিলেন, আমিও ছিলাম। আপনি তো নিজে থেকে উপস্থিত থেকেই তো আপনি আজকে আলিসের কার্যক্রমগুলো দেখলেন, যে কর্মচাঞ্চল্য পরিবেশ, স্টাফরা তাদের মতো করে কাজ করছেন, লিগালাইজ অ্যাক্টিভিটিজ এর কাজগুলো চলছে, আবার পরবর্তী বোর্ড মিটিং এর জন্য প্রস্তুতির বিষয় চলছে, দেন রোজা উপলক্ষে ইফতার মাহফিলের একটা বিষয়ের কার্যক্রমের চিন্তা ভাবনা চলছে। তো সব মিলে এই যে বর্তমান পরিচালনা পর্ষদের যে কার্যক্রম, সেই ব্যাপারে একজন বিনিয়োগকারী হিসেবে আপনার মূল্যায়ন এবং বিনিয়োগকারী হিসেবে ওনাদের উদ্দেশ্যে যদি আপনার বলার কিছু থাকে, জনাব আজিজুর রহমান। জি, আমি আসলে বর্তমান পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি এই জন্য যে তারা আসলে দায়িত্ব পেয়ে বসে থাকে নাই। তারা ধীরে ধীরে কাজ এগিয়ে নিচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমি আশা করি তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক এবং ডেস্টিনি 2000 লিমিটেড ঘুরে দাঁড়াক এবং ডেস্টিনি অঙ্গ প্রতিষ্ঠান বিভিন্নভাবে তদারকির মাধ্যমে তারা এই দায়িত্বভার হাতে যেহেতু নিয়েছে, এই দায়িত্বভার তারা যথাযথভাবে ব্যবহার করে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে তারা কাজ করুক, এটা আমি আশা রাখি। ধন্যবাদ আপনাকে। তো আমাদের চলছে, সেভাবে কার্যক্রমগুলো এগিয়ে যাক। আমরা সর্বশেষ পয়েন্ট দিয়ে আজকের আলোচনা শেষ করবো। সর্বশেষ পয়েন্টটা হলো, এই যে সংকটকালীন এই সময়ে, এই 2012 থেকে শুরু করে যে এই পর্যন্ত এই সময়ে এই টোটাল এই এই সময়টার ভিতরে আপনি যেই সংকট ফেস করেছেন বা আপনি যে প্রবলেমগুলো ফেস করেছেন, এগুলো আসলে আহ শুধু আপনি একাই নন, বাংলাদেশের আরো এরকম হাজার হাজার আজিজুর রহমান কিন্তু যারা একইভাবে আমাদের মতো এরকম সাফারার। তো এই যে একটা বিশাল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সাফার, বিনিয়োগকারী হিসেবে যদি আপনার কোনো পরামর্শ থাকে, আপনি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এটা দিতে পারেন। বস সরি, যদি আমার কল আসছিল তো যার কারণে আমি ক্লিয়ার হলাম না। লাস্ট পয়েন্ট একটু আবার। আচ্ছা আচ্ছা, জি আমি বলতেছি, আপনি এখন শুনতে পাচ্ছেন তো আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, সর্বশেষ যে পয়েন্টটা বলছিলাম, যে আমাদের, আপনি যেভাবে যে 12 থেকে এই পর্যন্ত বিভিন্ন ভাবে কেউ আপনাকে জোর করে টাকা ফেরত নিয়ে গেছে, কেউ আপনাকে প্রেসার দিয়ে টাকা ফেরত নিয়ে গেছে, কেউ আপনাকে ওই টাকা পেত সেই টাকা না দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে গেছে, এই যে আপনি সাফারার, এরকম আপনার মতো করে কিন্তু এরকম অসংখ্য আজিজুর রহমান বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আনাচে কানাচে এই সাফারার অবস্থায় কিন্তু আছে। তো সেই ভুক্তভোগী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিনিয়োগকারী হিসেবে আপনার যদি কোনো পরামর্শ থাকে, সেটা আপনি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দিতে পারেন। আমার বিনিয়োগকারীদের আমার মতো যারা বর্তমানে যারা দেশের সাথে সম্পৃক্ত হয়ে এখন পর্যন্ত বিভিন্নভাবে সাফারে আছে, তারা, তাদের উদ্দেশ্যে আমার একটি বলা থাকবে যে আসলে আমাদের যা হয় এটা হলো সত্য কথা যে আমরা যা হারানো হারিয়ে ফেলেছি। তবে এই বর্তমান পরিচালনা পর্ষদের মাধ্যমে আমাদের এই হারানো জিনিসগুলো যদি ফিরিয়ে আসে, এটাই আমাদের কাম্য এবং আমার মতো যারা তাদের উদ্দেশ্যে আমার একটাই বাণী যে আপনারা যারা ভুক্তভোগী হয়েছেন, ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরেন এবং আপনাদের বাস্তবতাগুলা আপনার মাধ্যমে আপনার যেই আমাদের বিনিয়োগকারীদের স্বার্থে যে লাইভ প্রোগ্রাম চালু করেছেন, এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে তাদের দুর্দিনের দুঃখ দুর্দশা বর্তমান সিচুয়েশন গুলো যদি তুলে ধরে, তাহলে আসলে সবাই তাদের যার যার অবস্থান সবাই অবগত হতে সম্ভব হবে, অবগত হওয়া সম্ভব হবে। আমি চাই এরকম ভুক্তভোগী বিনিয়োগকারীগুলা আপনার মাধ্যমে পরিচালনা পর্ষদের কাছে তাদের দুর্দিনের দুঃখ দুর্দশা বর্তমান পরিস্থিতিগুলো তারা তুলে ধরুক, এটা আমার কামনা। ধন্যবাদ জনাব আজিজুর রহমান আপনার গোছালো বক্তব্যের জন্য। সর্বশেষ আমরা বিবিধের একটা আলোচনা দিয়ে শেষ করব। বিবিধে যদি আপনার কোনো
সার্বিক মূল্যায়ন থাকে আমাদের কোম্পানির কার্যক্রম, আমাদের প্রোগ্রাম এবং সামষ্টিক বিষয় নিয়ে যদি আপনার এক লাইনের একটি মূল্যায়ন যদি আমাদেরকে বলেন। জি, আমি এক লাইনে যদি আমার সর্বশেষ কথা রাখতে যাই যে আমি নিজেই মাঝে মধ্যে ঢাকায় আসলে আমি আলিফ সেন্টারে যাই, মাতা সেন্টারে যাওয়ার চেষ্টা করি। তো আলিফ সেন্টারে আসে আমি যেটা দেখতে পেলাম যে পরিচালনা পর্ষদ হওয়ার পরে তাদের যেই মিটিং সভা হওয়ার জন্য যে অফিস রুম তৈরি করেছে, ওটা আমি স্টার্টিং অবস্থা দেখে গেছি। এবং এখন তারা অলরেডি ওখানে প্রোগ্রাম করছে। অর্থাৎ কার্যাবলীগুলো তারা অব্যাহত রাখার জন্য এই তাদের যেই প্রচেষ্টা তারা চালিয়ে রেখে গেছেন। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে ভিন্নভাবে যদি আমি বলি আসলে আপনার ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। কারণ আজকের এই পর্যন্ত কেউ এরকম কোন সিচুয়েশন তৈরি করে নাই যে বিনিয়োগকারীদের সমস্যাগুলা এভাবে তুলে নিয়ে আসবে। কিন্তু আপনি এমন একটা সিস্টেম চালু করেছেন যেটার মাধ্যমে আমাদের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী যারা এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত ডিস্ট্রিবিউটর তাদের মনের দুঃখগুলো আমরা প্রকাশ করার একটা জায়গা পেয়েছি এই লাইভের মাধ্যমে। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব আজিজুর রহমান, আপনাকেও। এটা আমাদের বিনিয়োগকারী হিসেবে আমরা, এটা আমাদের সকলেরই দায়িত্ব। আপনি একজন বিনিয়োগকারী, আমিও একজন বিনিয়োগকারী। আমরা সকলেই সচেতন এবং ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমাদের যেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে ডেস্টিনি কেন্দ্রিক, সেগুলোকে আমরা সুন্দরভাবেই গুছিয়ে নিয়ে আসতে পারবো এবং আমাদের স্বার্থ সংরক্ষিত হবে বলে তো আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের সব আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।